নমস্কার। আজকে যখন ভিডিও রেকর্ড করছি ততক্ষণে আপনারা হয়তো এই আঁচটা পেয়েই গিয়েছেন আপনাদের রান্নাঘরে, রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে, যে গ্যাসের দাম কি পরিমাণে বেড়েছে, গ্যাসের চাহিদা কি পরিমাণে বেড়ে গিয়েছে, দাম দিয়েও কিনতে পাওয়া যাচ্ছে না, এবং আমাদের অবস্থা কি পরিমাণ খারাপ অবস্থা হয়েছে এই মিডল ইস্টের ওয়ারের জন্য। মিডল ইস্টের ওয়ারের আজকে 14তম দিন। এর মধ্যেই কিন্তু ভারতবর্ষে একটা বিশাল সংকট তৈরি হয়ে গেছে গ্যাস, ক্রুড অয়েল, এলপিজির ক্ষেত্রে। ভারতবর্ষে তাও এই জিনিসটাকে জুঝে নিতে পারলেও পাকিস্তান এবং বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই খারাপ। তাদের দেশের বিদেশ মন্ত্রক অলরেডি ভারতবর্ষের কাছ থেকে বিভিন্ন রকমভাবে সাহায্য চাইছে। নেপাল, ভুটান বেড়েছে, গ্যাসের চাহিদা কি পরিমাণে বেড়ে গিয়েছে, দাম দিয়েও কিনতে পাওয়া যাচ্ছে না, এবং আমাদের অবস্থা কি পরিমাণ খারাপ অবস্থা হয়েছে এই মিডল ইস্টের ওয়ারের জন্য। মিডল ইস্টের ওয়ারের আজকে 14তম দিন। এর মধ্যেই কিন্তু ভারতবর্ষে একটা বিশাল সংকট তৈরি হয়ে গেছে গ্যাস, ক্রুড অয়েল, এলপিজির ক্ষেত্রে। ভারতবর্ষে তাও এই জিনিসটাকে জুঝে নিতে পারলেও পাকিস্তান এবং বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই খারাপ। তাদের দেশের বিদেশ মন্ত্রক অলরেডি ভারতবর্ষের কাছ থেকে বিভিন্ন রকমভাবে সাহায্য চাইছে। নেপাল, ভুটান তো আরও বেশি করেই চাইছে, সাথে শ্রীলঙ্কাও আছে। তো ভারতবর্ষের উপর ডিপেন্ড করে এই কয়েকটা দেশের কিন্তু অর্থনীতিও ডিপেন্ড করে। এই আজকে এই ক্রাইসিসটার জন্য কিন্তু মেন তিনটে কারণ দায়ী। সেটা হলো ইরানের ক্যালকুলেটেড এভিল স্ট্র্যাটেজি, ইসরায়েলের একটা মারাত্মক রিটালিয়েশন, আর সাথে পিস মেকার হিসাবে ইউএসএর এসে ক্লাসিক্যাল দাদাগিরি করা। ইউএসএ বরাবর এই দাদাগিরির জন্যই ভারতবর্ষ কেন পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে পড়েছে। ইউএসএ একটা উইপন নষ্ট হয়ে যেতে কিন্তু এটা সেকেন্ড উইপন ইউজ করছে একটা অন্য জিনিস করার জন্য, সেটা আমি পরের ভিডিওতে দেখব। পলিটিক্সে আমরা মোটামুটি এই জিনিসগুলো নিয়েই আলোচনা করব। এইখানটাতে আজকে আমরা দেখব যে প্রাথমিকভাবে কি কি জিনিসগুলো ঘটছে, কিন্তু এই জিনিসগুলো ইন্টারন্যাশনাল পলিটিক্সে কোনো জিনিস এমনি এমনি ঘটে না। প্রত্যেকটা জিনিসের পিছনে একটা বড় কারণ লুকিয়ে থাকে। সেই কারণটাকে আমরা আস্তে আস্তে খুঁজে বার করার চেষ্টা করব। আপাতত দেখছি যে আমাদের গ্যাসের দামটা কেন বাড়ছে। এই যে স্ট্রেট অফ হরমুজ আছে, এইখান থেকে পুরোপুরি গ্লোবালি 20% এনার্জি সরবরাহ হয়, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। ভারতবর্ষের ক্ষেত্রে 90% ক্রুড অয়েল এখান থেকে আসছে, 50%-এর উপর এলপিজি এখান থেকে, 60% এলএনজি এখান থেকে আসছে। মানে ভারতবর্ষের এনার্জির বেশিরভাগটাই কিন্তু এই স্ট্রেট অফ হরমুজ হয়েই আসে, সেটা ইরান থেকে কিনুক বা গালফ কান্ট্রিগুলো থেকে কিনে থাকুক। আজকে ইরান চাইছে কি যে এই জায়গাটাকে যতটা পারে অশান্ত করে রেখে জিনিসটাকে আরো ক্রিটিক্যাল দিকে নিয়ে যাওয়া, এবং যাতে ভারত, চীন এরা একটা পলিটিক্যাল প্রেশার তৈরি করে ইউএস এর উপর যাতে যুদ্ধটা থামায়। কিন্তু ইরান জানে ওরা সামনাসামনি লড়াই করতে পারবে না, তো ওদের কাছে এই এবিল স্ট্র্যাটেজি নেওয়া ছাড়া কোনো উপায় নেই। ইরান করছে যে পুরোপুরি এই স্ট্রেট অফ হরমুজে এখন একটা মাইন বিছিয়ে রেখে দিয়েছে। ইরানের ইশারা ছাড়া ওখান থেকে যাতায়াত করা এই মুহূর্তে আর সম্ভব নয়। তাও ভারতবর্ষের জন্য কিছুটা রেস্ট্রিকশনস হালকা করেছে, যার জন্য দুটো জাহাজ, তৈলবাহী জাহাজ আমাদের বোম্বের বন্দরে এসে পৌঁছেছে। এখন দেখতে হবে কতটা পরিমাণে তেল এসেছে বা ভবিষ্যতে ইরান কতটা ওই জায়গাটাকে ভারতের জন্য রিলিজ করে। চায়নার জন্য অনেকটাই ওরা রিলিজ করে রেখে দিয়েছে, ভারতের ক্ষেত্রে যতটা করবে তত এনার্জি ক্রাইসিস কমবে, এবং ইউএসএ এবং বিভিন্ন দেশ চাইবে যে অন্তত ভারতকে ছেড়ে দিক। ইরানের সাথে কিন্তু ভারতের সম্পর্ক খুব একটা খারাপ নয়। ভারত এই মুহূর্তে এমন একটা দেশ যার সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো, ইউএসএর সম্পর্ক ভালো, ইরানের সম্পর্ক ভালো, এবং গালফ কান্ট্রিগুলোর সম্পর্ক ভালো। এবং ইউএস এর বিভিন্ন যারা স্ট্র্যাটেজিস্ট আছে তারা বলছে এই যুদ্ধটা থামাতে গেলে ভারতের ভূমিকা সব থেকে বড় হতে চলেছে। কিন্তু যতদিন না যুদ্ধ থামছে ততদিন আমাদের কি কি কনসিকোয়েন্সেসের মধ্যে দিয়ে যেতে হবে, এবং আজকে এখনো পর্যন্ত যা যা ঘটেছে তার উপর বেস করে আমাদেরকে কি কি ভবিষ্যতে দেখতে পারি সেটা আমরা লক্ষ্য করব। ইরান করছে যে এই জায়গাটাতে এত পরিমাণে বোম্বিং করছে যে টোটাল কস্ট যে আসা সেটা বাড়িয়ে দিচ্ছে। নিয়ে আসার এই কস্ট বেড়ে গেলে কিন্তু তেলের দামটা আরো বাড়বে। কিভাবে বাড়ছে? যে না, যে তৈলবাহী জাহাজটা এখানটায় আসতো তার ইন্স্যুরেন্স কস্ট বেড়ে যাচ্ছে। সে দুদিনে আসতো, দুদিনের জায়গায় সে 4 দিনে আসছে। তাকে 3 থেকে 4 জন মিলে গার্ড করছে ইসরায়েল, আমেরিকা। তার জন্য তারা কিছু ওখানটাতে সময় নষ্ট হচ্ছে, এবং কিছু পরিমাণে ইকোনমিক কিছু প্রবলেমও তৈরি হচ্ছে। তো এই একটা ভাবে ইরান ওখানটাতে চাইছে বাড়াতে।
দ্বিতীয় কি করছে ইরান, দ্বিতীয় স্ট্র্যাটেজি, যে গালফ কান্ট্রিগুলোর উপরে বিভিন্ন রকম এয়ার স্ট্রাইক করছে। আজকে গালফ কান্ট্রিগুলো বা সৌদি আরব বা এমিরেটস কিন্তু শুধুমাত্র তেল উৎপাদন করে এমন একটা জায়গা না, ওটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল বিজনেস হাব হয়ে গিয়েছে। বিভিন্ন বড় বড় এমএনসির হেডকোয়ার্টার কিন্তু আজকে আমরা দুবাইতে দেখতে পাই, এবং দুবাই ওরা বলছে ওয়েলকাম টু দুবাই, এবং এখানটা ইনভেস্টমেন্টের জন্য সব থেকে ভালো জায়গা, এবং আপনাদের হেডকোয়ার্টার এখানে খুলুন। আজকে সেই হেডকোয়ার্টারগুলো প্রায় বন্ধ করতে বাধ্য হচ্ছে। বিভিন্ন দেশের যাদের এমএনসিগুলো এখানে খুলেছে তাদের কর্মচারীকে তুলে নিয়ে চলে যাচ্ছে। দুবাই এয়ারপোর্টের উপর হামলা হচ্ছে, যার ফলে কিনা ইউরোপ, আমেরিকা এদের সাথে ভারতবর্ষের মতো দেশগুলোর যোগাযোগ ব্যবস্থা ডিসরাপ্টেড হচ্ছে। তো ওখানটায় বিনিয়োগ স্বাভাবিকভাবেই কমে যাবে। 3 নাম্বার, ইরান কি করছে, যে কাতার থেকে আমাদের যে এলএনজি আসে সেই এলএনজি সাপ্লাই চেনের উপরেও অ্যাটাক করছে। কাতারের সাথে যে পেট্রোনেট যারা এলএনজি ভারতে সাপ্লাই করে, তারা এই মুহূর্তে বলেছে যে আমরা আর এলএনজি সাপ্লাই করব না। তো সব মিলিয়ে এই 3 থেকে 4টে কারণ এমনভাবে কামড়ে বসেছে ভারতের ক্ষেত্রে যে ভারতে প্রত্যেকটা জিনিসের দাম বাড়তে চলেছে। এখন ক্রুড অয়েলের দাম যদি বাড়ে, ইরান কিন্তু বেনিফিটেডই হবে এই যুদ্ধটা থেকে। $80 জায়গায় যদি $120-30 হয়ে যায়, তাতে তো ভারতের অবস্থা কেমন খারাপও হবে। বাজেটে তো এইভাবে আমাদের স্যাংশন ছিল না, ভারতের অবস্থা বেশ কিছু খারাপও হবে, কিন্তু ইরানও কিন্তু প্রচুর লাভ করবে, কারণ ওরা নিজেরাও তেল বেচে। ভারতবর্ষে এই মুহূর্তে ভাবতে হবে আলাদাভাবে কিভাবে কি কি স্ট্র্যাটেজিক ওয়েতে ইরানের সাথে কথা বলে, ইউএস এর সাথে কথা বলে, ইসরায়েলের সাথে কথা বলে তেলটাকে আমরা যত তাড়াতাড়ি বা গ্যাসের সরবরাহটাকে চালু করতে পারি। এলপিজির গ্যাস ডোমেস্টিক সিলিন্ডার প্রায় 60 টাকা করে বেড়ে গিয়েছে, আর যেগুলো বিজনেস সিলিন্ডার সেগুলো 114 টাকা। কিন্তু দাম বাড়লেও ঠিক আছে, ভারতবর্ষে এই মুহূর্তে এমন একটা ক্রাইসিস তৈরি হয়েছে, এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট ভারত চালু করে দিয়েছে। 2026-এ যে এনার্জি ক্রাইসিসের জন্য আরও বেশ কিছু নতুন অ্যাক্ট ভারত চালু করেছে। মানে সমস্যাটা কিন্তু বাস্তব এবং খুবই সত্যি। এই এনার্জি ভারতবর্ষে সার্কুলেট যেভাবে হচ্ছে সেটা কিন্তু খুব কমপ্লেক্স ওয়েতে হয়। আজকে এলএনজির যে দাম বেড়েছে, এলএনজির দাম বাড়ার ফলে যে ফার্টিলাইজার কারখানাগুলো আছে, সেই কারখানাতে যে ফার্টিলাইজার তৈরি হয় সেইগুলো কিন্তু আর সহজে তৈরি হবে না। এলএনজির একটা বাই প্রোডাক্ট সালফিউরিক অ্যাসিড, সেই সালফিউরিক অ্যাসিডও কিন্তু উৎপাদন কমে গিয়েছে। সালফিউরিক অ্যাসিড সার তৈরি করার জন্য একটা অন্যতম প্রধান উপকরণ, সেটাও পাওয়া যাচ্ছে না। এইবার যদি সারের দাম বাড়ে, এই সামনে আমাদের খারিফ শস্য উৎপাদনের সময়, এই সময় যদি এই সব জিনিসের দাম বাড়ে, তাহলে যারা চাষি ভাইরা আছেন তাদের কিন্তু চাষবাসে খরচা বাড়বে। এখন এই চাষবাসের খরচা বাড়লে তারা তো পরবর্তীকালে সেটা বেশি দামে বিক্রি করবে, হয় তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে যারা চাষবাস করছে, বা অনেকে ভয়ে চাষ করবে না, ফলন কমে যাবে, ফুড ইনফ্লেশন হবে। ফুড ইনফ্লেশন হলে বাজারে সমস্ত জিনিসের দাম বাড়বে। মানে এইটার এফেক্ট কিন্তু আগামী 3 থেকে 4 মাসে খুব ভালো করেই এখানে পড়তে চলেছে। এইবার আসছি এলপিজির কথা। এলপিজির দামটা বাড়ার ফলে এবার কি হলো, যে অটো করে আমরা যাতায়াত করি, আমরা সাধারণ অফিস যাত্রী, সেই অটো ভাড়া বাড়তে চলেছে খুব তাড়াতাড়ি। দেখবেন অটোওয়ালারা স্ট্রাইক করতে শুরু করে দেবে। বেশ কিছু পেট্রোল পাম্পে যারা যেখানটায় অটোতে গ্যাস ভরতো, বা ওলা উবেরে যে বিভিন্ন সিএনজি যে গাড়িগুলো আছে চলে আমাদের এখানটায়, সেগুলোর ক্ষেত্রে প্রচুর অসুবিধা হচ্ছে। সব থেকে বেশি মার খাচ্ছে ছোট ছোট রেস্টুরেন্ট মালিকরা। বড় বড় রেস্টুরেন্ট মালিকরা কোথাও না কোথাও থেকে ব্ল্যাকে গ্যাস কিনে নিচ্ছে, এবং ওদের প্রাইস হাই, ওরা কিন্তু চালিয়ে নেবে। যারা ছোট ছোট ব্যবসা চালায়, আমরা যেখানে খেতে যাই সেখানকার লোক বলছে ভাই আমরা 2 থেকে 3 দিন তারপরে কিন্তু আমরাও আর কোথাও গ্যাস না পেলে আমরা রান্না করব কি দিয়ে। তো সমস্যাটা খুবই কঠিন। তো যারা ছোট রেস্টুরেন্ট চালায়, ছোট চায়ের দোকান, যাদের এই গ্যাসের উপর ডিপেন্ডেন্সি আছে, তারা কিন্তু আর পারবে না। সুতরাং ব্যবসায়ী ক্ষেত্রে একটা বড় সড়ো সমস্যার সম্মুখীন হতে চলেছে ভারতবর্ষ। এখন এই সমস্যাগুলো থেকে ভারতবর্ষ বেরিয়ে আসার কোনো উপায় নেই। তো যেভাবে বেরিয়ে আসতে পারে, 30 দিনের জন্য ভারতকে একটা আলাদা পারমিট দিয়েছে রাশিয়া থেকে অয়েল কিনবে, তো সেটা টেম্পোরারি সলিউশন। ভারতকে কিন্তু একটা লং টার্ম সলিউশনের কথা ভাবতে হবে। রাশিয়া থেকে কিছু তেল আসলো, ইরানের সাথে মধ্যস্থতা করে কিছু তেল আসলো, লং টার্মে কিন্তু ভারতবর্ষকে বিভিন্ন এনার্জির উপর ডিপেন্ডেন্ট করে যেসব সংস্থাগুলো আছে তাদেরকে ডাইভার্সিফাই ব্যাপকভাবে করতে হবে। আমাদেরকে শুধুমাত্র এইখান থেকে তেল কিনলে চলবে না। এবং এটা আমেরিকার একটা স্ট্র্যাটেজি, একটা লং স্ট্র্যাটেজি, যাতে আমরা ভেনেজুয়েলা, আমেরিকা,
রাশিয়া এগুলো থেকে আমরা বেশি পরিমাণে তেল কিনি। এটা একটা মানে খুব বুদ্ধিদীপ্ত আমেরিকার একটা চাল, সেটা আমরা পরে মানে বোঝার চেষ্টা করব। এই একটা জায়গা গেল। রিনিউয়েবল এনার্জি যেগুলো ভারতবর্ষে প্রচুর পরিমাণে আছে, প্রচুর ঝর্ণা নদী ভারতবর্ষে আছে, মরুভূমি আছে যেখানটাতে আমরা সোলার এনার্জি তৈরি করতে পারি টেকনোলজি আছে, সেই জায়গাগুলোকে থেকে আমাদের আরো বেশি করে উন্নতি করতে হবে। এই মুহূর্তে খনিজ সম্পদ যেগুলো আছে, বেদান্তা কি করছে, গ্যালিয়াম নাইট্রাইট এইসব জিনিসগুলোর প্রোডাকশন বাড়াচ্ছে, মানে ছোট 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 খনিজ সম্পদের প্রোডাকশন, রেয়ার আর্থ মেটেরিয়াল এগুলোর আমাদের প্রোডাকশন বাড়াতে হবে, এবং খুঁজে খুঁজে বার করতে হবে কোথায় আছে। এনার্জি তৈরি করা এবং সেটাকে একটা জায়গায় স্টোর করে রাখা এবং ডিস্ট্রিবিউট করা, এই জিনিসের উপর ভারতকে কনসেন্ট্রেট করতে হবে। ভারতবর্ষ এই যুদ্ধ শুরু হওয়ার আগে আমাদের কি জানতাম, ক্রুড অয়েল রিজার্ভ 60 ডেজের জন্য আছে নিয়ার অ্যাবাউট, কিন্তু ওরা 2 মাসের জন্য থাকলে কিছু হবে না। আমাদের মতো দেশের যে পরিমাণে আমাদের বাইরে থেকে তেল কিনতে হয় তার উপর এই রিজার্ভটাকে প্রচুর পরিমাণে বাড়াতে হবে। অন্তত 6 মাসের জন্য ক্রুড অয়েল রিজার্ভ থাকে। জানি এটা করতে প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এটা করতেই হবে। আমরা যেখানে হিউজলি ডিপেন্ডেন্ট, আমাদের এখানে কিছুই তৈরি হয় না, সেক্ষেত্রে আমাকে 6 মাসের ক্রুড অয়েল রিজার্ভ, এলএনজি এলপিজি রিজার্ভ রাখতেই হবে, না হলে এখানটায় যুদ্ধ কিন্তু আজকে থেমে গেলেও বারবার চলতে থাকবে। আমরা ইসরায়েলকে দেখেছি বারবার অ্যাটাক করতে, ওরা যতক্ষণ না এটা শেষ দেখবে ততক্ষণ অ্যাটাক করেই যাবে। সুতরাং ওই জায়গাটা ডিস্টারবেন্স কিন্তু থেকেই গেল। যেখানে যেখানে যুদ্ধ শুরু হচ্ছে, আমেরিকা কিন্তু যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো পথ পায়নি, সুতরাং যুদ্ধ চলবে। ভারতবর্ষকে কি করতে হবে, যে তাহলে আদার যে সোর্স অফ এনার্জি সেইগুলোর উপর কনসেন্ট্রেট করতে হবে, এনার্জি স্টোর করতে হবে। এনার্জি স্টোর করতে গেলে ব্যাটারি যেটা আছে, ব্যাটারি টেকনোলজি উন্নত করতে হবে। চায়না কিন্তু অলরেডি করা শুরু করে দিয়েছে, এবং চায়না এবং যথেষ্ট পরিমাণে করেও ফেলেছে। সুতরাং ভারতকে নিজের উপর আত্মনির্ভরশীল হয়ে উঠতে হবে। যদি না আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে, আমাদের আগামী দিনের সংকট আরো খারাপ থেকে খারাপতর অবস্থায় চলে যাবে। সবশেষে এবার বলতে চাই, এই মিডল ইস্টের ওয়ার তাহলে টোটালি কিভাবে আমাদেরকে এফেক্টেড করলো। 30 দিনের যে ইউএসএ ছাড় দিয়েছে রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে, সেটা কতটা কার্যকরী হবে, এটা একটা প্রশ্ন দর্শক বন্ধুদের জন্য। 2 নম্বর প্রশ্ন থাকছে, ইরান না ইউএসএ অ্যান্ড ইসরায়েল, কে এই যুদ্ধে এখন অ্যাডভান্টেজ পজিশনে আছে, সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর 3 নম্বর আর একটা প্রশ্ন আপনাদের কাছে ছেড়ে যাব, ভারতবর্ষের এই মুহূর্তে কি করা দরকার, ইউএসএর সাইড নেবে না ইরানের সাইড নেবে, কিভাবে এই জায়গা থেকে বেরিয়ে আসবে। আজকে যেভাবে হোক ইন্ডিয়া ফার্স্ট এই স্ট্র্যাটেজি নিয়ে আমরা চলি, তো ইন্ডিয়া ফার্স্ট স্ট্র্যাটেজিতে কি করা উচিত সেটা আপনার কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাপোর্টটা জানাবেন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।